প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবুনা রাজ্জাকি। আজকের বিষয়, সরকার বিরোধী দল কেন বাড়ছে দূরত্ব। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সংসদ সদস্য, অবশ্য উনি আমাদের মাঝে এখনো এসে পৌঁছান নাই। আমাদের সাথে আরও একজন আছেন এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। স্বাগত আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে হয়তো এবিএম মোশাররফ হোসেন সে পৌঁছাবে, ততক্ষণ আপনাকে নিয়ে আমি আলোচনায় যাব। তার আগে বলতে চাই যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এই মুহূর্তে একদিকে বিএনপি যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, অন্যদিকে এনসিপি আপনারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণ রাজনৈতিক শক্তি হিসাবে আপনারা রাজনীতিতে নতুন ধারার কথা বলছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি ও এনসিপির মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ছে, এটা আমাদের কাছে দৃশ্যমান। বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে তীব্র বক্তব্য, পাল্টাপাল্টি, অভিযোগ এবং মাঠ পর্যায়ে সংঘর্ষের ঘটনাও ঘটছে ব্যাপক। গত 28শে জুলাই হবিগঞ্জে এনসিপির নেতাদের উপরে হামলা হয়েছে, হামলার অভিযোগ উঠেছে। এনসিপি বলছে এটা বিএনপির নেতাকর্মীরা যুবলীগের যুব দলের ইয়েরা করেছেন। হ্যাঁ, এবং অন্যদিকে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে না, ছাত্রদল এগুলো কিছু করেনি, এটা করছে সাধারণ জনগণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ জনগণ যদি করে থাকে সেক্ষেত্রেও ছাত্র দলের বা বিএনপি বা সরকারের দলের উচিত ছিল কোনো ভূমিকা রাখা কিংবা নিন্দা করা বলে আমরা মনে করি। পাশাপাশি যদি আরেকটা দিকে যাই যে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও এনসিপি বিএনপির অবস্থান নিয়ে এখন প্রশ্ন উঠছে। সার্জিস আলম সম্প্রতি বলেছেন, আপনি বলেছেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সব দলই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দায়িত্বে রয়েছে। সংস্কার, জুলাইয়ের চেতনা, নির্বাচন, ভারতের সম্পর্ক এবং পররাষ্ট্রনীতিতে দুই দলের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা চলছে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের সম্মানিত আলোচক, আমার খুব প্রিয় একজন মানুষ, এবিএম মোশাররফ হোসেন, বর্তমানে সরকার দলের একজন সাংসদ, আমাদের মাঝে এসে পৌঁছেছে। শুরু করতে চেয়েছিলাম সার্জিস আলমের কাছ থেকে, যেহেতু আপনি চলে আসছেন। না, আপনার কাছ থেকে ঠিক আছে। আমরা সার্জিস একটা দূরত্ব, আমি না মানে গোটা দেশবাসী লক্ষ্য করছে। মানে এটা কি সত্যি সত্যি দূরত্ব বাড়ছে নাকি গণমাধ্যম বিষয়টাকে বেশি প্রচার করছে বলে আপনার কাছে মনে হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আলোচক মোশাররফ ভাই আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আসলে আমরা এই বিষয়টাকে, এই দূরত্বটাকে একটু ভিন্নভাবে দেখি। এটা হচ্ছে আমাদের আলোচনা, সমালোচনা, বিরোধিতা, এই জায়গাটা শক্তিশালী না হলে আমরা মনে করি এটা বাংলাদেশ গণতন্ত্র এবং একই সাথে ক্ষমতাসীন দল সবার জন্য সমস্যাজনক হয়ে দাঁড়াবে। আমরা সরকারি দলের আমাদের যারা সম্মানিত সংসদ সদস্য রয়েছেন তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত শুনি যে তারা শক্তিশালী বিরোধী দল পাচ্ছেন না। আবার বিরোধী দলের থেকে যখন একটু শক্তিশালী সমালোচনা আসছে, কড়া ভাষায় সমালোচনা আসছে, তখন সেগুলোকে হজম করাটা কষ্ট হয়ে যায়। এখন আমাদের জায়গাটা যেটা খুব স্বাভাবিকভাবেই বিএনপি বলেন, তারা যে আগে একটা দীর্ঘ সময় ধরে রাজনীতি করে আসছে, প্রায় 50 বছরের লম্বা সময় ধরে, তারা যেই প্যাটার্নে পলিটিক্সটা করেছে, যেই প্যাটার্নে সমালোচনা করেছে, সমালোচনা নিয়েছে, এখন ধীরে ধীরে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে এবং চেঞ্জ হবে। কারণটা হচ্ছে, আমি ধরেন আজকে আমার আলোচক যিনি আছেন, ওনার সাথে আমার একটা দীর্ঘ সংগ্রাম করেছে। আমরা যখন একটা আন্দোলনে নেমেছি আমাদের কিন্তু ভাষা আলাদা ছিল, প্যাটার্ন আলাদা ছিল, আমাদের যে ধরন এটা ভিন্ন ছিল। সো একইভাবে এর আগে আমরা হয়তো দেখেছি যে কোনো একটা জায়গায় যখন সরকার দল বিরোধী দলকে সমালোচনা করে, সমালোচনাটা হয়তো বা বিরোধী দল সরকার দলকে সমালোচনা করে, হয়তো তারা তাদের জায়গা থেকে নাম ধরে করে নাই, ইনডিরেক্টলি পরোক্ষভাবে করেছে। কিন্তু এই জেনারেশন আসলে যখন সরাসরি স্বৈরাচার পতনের নেতৃত্বে কিংবা আন্দোলনে সরাসরি ছিল, এই জেনারেশন যখন হাসিনাকে খুনি হাসিনা বলেছে 3 অগস্টে শহীদ মিনারে, এই জেনারেশন যখন তাদের জায়গা থেকে সরাসরি হ্যাঁ সত্যটাকে সত্য, মিথ্যাটাকে মিথ্যা বলে, তখন আমাদের এটা অভ্যস্ততা। আমরা এই ইভলিউশনের মধ্য দিয়ে এসেছি যে আজকে ক্ষমতাসীন দলের কোনো একজন এমপি, তার বিরুদ্ধে যদি আমরা অভিযোগ পাই তার নাম ধরে বলবো। এটাকে যদি মনে করে যে আমরা আমাদের সীমা অতিক্রম করছি, আমরা এটাকে মনে করি না, বরং এই পলিটিক্সের এই পরিবর্তনটা ধীরে ধীরে হতে থাকবে।
আমরা বরং এটাকে দেখি আরেকটা জায়গা থেকে। ধরেন দীর্ঘ সময় বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ একসাথে একটা রাজনীতি করেছে। সেই রাজনীতিতে স্পেশালি বিএনপি এবং আওয়ামী লীগ দুটো বড় রাজনৈতিক দল ছিল। আমরা তখন দেখেছি যে তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন ছিল, ছেলে মেয়ের বিয়ে দেওয়া হয়েছে, একসাথে ব্যবসা করে কিংবা একসাথে আড্ডা দেয়, একসাথে পড়াশোনা করেছে, উঠবোস করে। ফলশ্রুতিতে তারা সরকার দল বিরোধী দল হতে পারে, কিন্তু ওই যে যৌক্তিক সমালোচনা বা কঠোর সমালোচনা এটা করে হওয়া উঠে নাই বা করে নাই, কিংবা আমরা দেখেছি যে নাম ধরে বলা এটা হয় নাই। কিন্তু আমরা এবার ধরেন, আমি যদি আমার এবারের উদাহরণটা দিই, জুলাই পদযাত্রা আমরা গিয়েছি, আমরা যখন নেত্রকোনায় গেলাম আমরা দেখি যে বিএনপি বলি, জামায়াত বলি, এনসিপি বলি, সবাই ব্যক্তি লুৎফুজ্জামান বাবরকে ভালো বলতেছে। আমরা যখন কিশোরগঞ্জে তাড়াইলে গেলাম, ওইখানকার যিনি মন্ত্রী, এমপি, আগে শিক্ষামন্ত্রী ছিলেন, ওনাকে সবাই ভালো বলতেছে। তাহলে আমিও তো তাকে ভালো বলে আসছি, নাম ধরে ভালো বলে আসছি। এবং আমরা দেখলাম ওইখানে ছাত্রদল, যুবদল, তাদের সাথে যখন রাস্তায় দেখা, তারা সালাম দিয়ে বলতেছে, ভাই আপনারা প্রোগ্রাম করেন, কোনো সমস্যা হলে জানায়। আমরা এটাও ওই বক্তব্যের মঞ্চে মেনশন করছি যে আমরা ওই ছাত্রদল, যুবদলই দেখতে চাই যে বিরোধী দল দেখে দমন পীড়ন না করে বরং এরকম ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করবে, কোনো কিছু হলে যৌক্তিক সমালোচনা করবে, কথা দিয়ে কথা। আবার একইভাবে আমরা যখন হবিগঞ্জে গেলাম, আমরা সাধারণ মানুষ, সনাতন ধর্মাবলম্বী বলেন, মুসলিম ধর্মাবলম্বী, ধর্ম নিয়ে কোনো ইয়া নাই, বিভিন্ন রাজনৈতিক দল, ইভেন বিএনপির অসংখ্য মানুষ এসে বলতেছে যে ভাই থানায় যাই, এখানকার এমপির লোকদের ইশারা ছাড়া, কথা ছাড়া একটা মামলা নেওয়া হয় না। এখানে যে জলমহলে কেউ ব্যবসা করতে পারে না মন্ত্রীর লোক না হইলে। এখানে শহরে এমন অবস্থা, কেউ একটা জমি কিনে বাড়ি করবে, ওই বাড়ি করার আগে, কাজ শুরু করার আগে কিছু টাকা না দিলে কাজ শুরু করা যায় না। তাহলে এই যে মানুষ অতিষ্ঠ হয়ে উঠতেছে, আমি তো এটাও নাম ধরে বলবো। এখন আমার এই নাম ধরে বলাটাকে আপনি যদি মনে করেন আমি আমার সীমা অতিক্রম করতেছি, আমরা এই সীমা অতিক্রমটা করতে চাই। রাইট, আমি আপনার কাছে আবার আসবো। তার আগে বিমর্শের কাছে যাচ্ছি আমি। সে একটা কথা বলছে সারজিস আলম, যে বয়সের ব্যবধান, জেনারেশনাল গ্যাপ। তো বয়সের ব্যবধানের কারণে এই সময়ের যে ছেলে পেলে, তাদের ভাষা, তাদের চলন বলন যেরকম হবে, সেটা আপনার আমার হওয়ার কথা না, তার বক্তব্য মোতাবেক। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন আপনি বাপ হিসাবে আমার সন্তানকে শাসন করি, তখন কিন্তু ন্যাচারালি বাপকে সন্তানের লেভেলে নেমে আসতে হয়, আর নয়তো সন্তানকে টেনে বাপের লেভেলে নিতে হয়। এখন আপনি বলেন সে যে জেনারেশনাল গ্যাপটার কথা বলল, ঠিক সেই সমস্ত কারণে তাদের জেনারেশনাল গ্যাপ এবং বর্তমান মডার্ন যুগের যে হিসাব নিকাশ, কথাবার্তার ধরন, সেটাকে আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং করে বিএনপির সাথে এনসিপির এই দূরত্ব বাড়ছে কিনা, এটা কি সাময়িক নাকি আরও দূরত্ব বাড়বে এই ধরনের ভবিষ্যৎ? ধন্যবাদ আবু হেনা রাজ্জাক ভাই, অনেকদিন পর আপনার সাথে দেখা। আর সারজিৎ বক্তৃতা শুনি কিন্তু দেখা অনেকদিন পরেই না। তবে একটা জেনারেশন গ্যাপ, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন। এটা একটা প্রাকৃতিক নিয়ম, কেউ আসবে চলে যাবে, এটাই স্বাভাবিক। এটাকে মেনে নিয়ে কিন্তু আপনাদের রাজনীতিটা করতে হবে। কেন 5ই আগস্টের যে অভ্যুত্থান, এটা তো শুরু করেছিল ছাত্ররাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল, তারাই তো স্টার্ট করেছিলেন। বড় রাজনৈতিক দল যারা স্টক হোল্ডার, যারা নিজেদেরকে মনে করে সবচেয়ে পপুলার রাজনৈতিক দল, তারা মেনে নেয়নি, নিয়েছে তো। তারা বলে কি, এই অবদান ছাত্রদের, কিন্তু আমরাও তাদের সাথে ছিলাম। অবশ্যই এইটাকে আপনি কি একটা পরিবর্তন, এখানে জেনারেশন গ্যাপটাকে কি মেকআপ করা হয়নি? অবশ্যই হয়েছে। এবং আপনি দেখবেন যারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছিলেন, আর যারা আমরা রাজনৈতিক দল, সামাজিক শক্তি, অন্যান্য যে রাজনীতি ছিলাম, 5 তারিখের পর তারা কি সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেনি? বৈষম্যবিরোধী আন্দোলনে তো সব জায়গায় সাংগঠনিক সেই শক্তিটা ছিল না। কিন্তু আপনি এই যে 3টা দিন একটা দেশে গভর্নমেন্ট ছিল না, সেখানে আইন শৃঙ্খলা, আমি মনে করি ওই 3টা দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে সবচেয়ে ভালো ছিল। কিন্তু অত রাষ্ট্রের তো সরকার ছিল না, নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। অর্থাৎ এই পরিবর্তনটাকে মেনে নেওয়াই কিন্তু আজকালকার রাজনীতি। যারা এই সাথে তাল মিলাতে না পারবে, তারা কিন্তু ছিটকে পড়বে। আচ্ছা, যদি আপনি এটা তাই বলেন, তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি আমি, যদি তাল মিলিতে না পারলে, তাহলে আপনারা এখন এনসিপিকে কিভাবে দেখছেন? আপনারা কি না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতেছেন, নাকি জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা হিসেবেই দেখছেন? না, ইতিমধ্যে এটা আপনার দুইটা ক্যারেক্টার আছে, আপনাকে লক্ষ্য করতে হবে। একটা হলো তারা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, তখন তো সবার কাছে তো তাদের কিন্তু তখন কোনো পক্ষ ছিল না। তখন তারা বৈষম্যবিরোধী আন্দোলনে একটা স্বৈরাচার, একটা অনিয়ম, অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে তারা অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিলেন। যখন রাজনৈতিক দলে তারা পরিণত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি,
তখন কিন্তু তারা সুনির্দিষ্ট কিছু এজেন্ডা নিয়ে এগোচ্ছে, তাদের একটা আইডিওলজি আছে, তারা কি করবে। এর সাথে যে কোনো অন্য রাজনৈতিক দলের সাংঘর্ষিক হতেই পারে, তার মতামতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু টার্গেটটা কি আপনাকে সেইটা লক্ষ্য করতে হবে। আপনি কোথাও প্যারাসিটামল যদি দোকানে কেনেন, সেইটাও যেমন জ্বর সারে, আবার নাফা কিনলেও কিন্তু আপনার জ্বর সারে। নাম ভিন্নতা হতে পারে, কিন্তু টার্গেট কিন্তু একটাই, যে একটা জিনিসই কাজ করে। তো আজকে সার্জিদ মানে এনসিবিরা তারা কি চায়, যে আগামী দিন একটা বৈষম্যবিরোধী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, অতীতে যে রাজনীতি ছিল সেই রাজনীতি থেকে বেরিয়ে আমরা একটা নতুন রাজনীতি করব। এখানে আমি প্রতিদ্বন্দ্বী তো মনেই করি না, বরং আমি করি এটা একটা হেলদি কম্পিটিশন ইন পলিটিক্স। যদি এটা আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশ অনেক ভালো হবে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই আমি মনে করি অনেকে হয়তো বলতে পারে এনসিপি 6টা সিট পেয়েছে, অনেকে বলতে পারে যে এত বড় আন্দোলনের পর তাদের তো ক্ষমতা যাওয়া উচিত ছিল। কিন্তু না, আমি একটু বলি, কিন্তু আমার মনে হয় এইটা একটা বাংলাদেশে বিরাট স্বীকৃতি যে একটা দল গঠন করার কতদিনের মধ্যে ইলেকশন গিয়েছে, হ্যাঁ 1 বছরের মধ্যে ইলেকশন গিয়ে 6টা সিটে জয়যুক্ত হয়েছে, অনেকগুলিকে তারা কম্পিটিশন করেছে। আমি মনে করি এটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর এনি। আমরা যে সম্প্রতি দেখলাম বেশ কিছু হামলা, এই 28 তারিখে রাজশাহীতে পাইছি, তারপরে হবিগঞ্জে পেয়েছি, নানান জায়গায় যে হামলাটা হইল, সেই হামলাটার ব্যাপারে আপনাদের তরফ থেকে বলা হইতেছে যেটা ছাত্রদল যুবদল করে নাই, করেছে সাধারণ ছাত্ররা, সাধারণ লোক। আচ্ছা আমি বলি, প্রশ্নটা করে নিই, সাধারণ লোক যদি করে সেই হিসাবে তো আপনাদের তরফ থেকে যে নিন্দাটা পাওয়ার কথা ছিল এই ঘটনাটার, প্লাস যে আইনি অ্যাকশনটা পাওয়ার কথা ছিল, সেটা কি দৃশ্যমান হয়েছে? এখন আমি একটা বলি, বাংলাদেশে আসে বিশাল একটি দেশ, 64টা জেলা, এখানে 300 নির্বাচনী আসন আছে। এখানে এক একটা জায়গার এক একটা সেন্টিমেন্ট, এক একটা আপনার কালচারাল হেরিডিটি, এগুলো কিন্তু এক একটা আলাদা। ওই যে সে বললো এক জায়গায় গিয়েছে, তাদেরকে কিন্তু অভিনন্দন জানিয়েছে, আরেক জায়গায় গিয়েছে হয়তো রিয়্যাক্ট হয়েছে। অর্থাৎ সবার তো আন্ডারস্ট্যান্ডিং একরকম না সবার, কিন্তু আপনার দেখতে হবে দল হিসাবে, আপনি যে কথাটা আমাকে টার্গেট ছুড়ে দিয়েছেন আমার দিকে, যে দল হিসাবে বিএনপিকে এটাকে অ্যাড্রেস করে কিনা, করে না। নো, আমরা স্পষ্ট বলেছি এটা বিচ্ছিন্ন ঘটনা, এর সাথে বিএনপির কোনো যোগাযোগ নাই। যদি আপনি বলেন যে আইন শৃঙ্খলা, যদি বিএনপি এটাকে অ্যাড্রেস করতো তাহলে কি তাদের কেস নিতেন? তাদের তো কেস নেওয়া হয়েছে, এবং সেই যারা আসামি করা হয়েছে বিএনপি তো কোনো ইন্টারফেয়ার করে নাই। জেলা ছাত্রদল, আমি একটা মানে এর নেত্রকোনা মানে, তাই না, এই হবিগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতিকে সহ আসামি করেছে, সে আইনের কাছে সোপর্দ করেছে। আবার আমি সার্জিসের কাছে যাচ্ছি একটু, এই যে বললো যে মামলা হয়েছে, মামলাটা কিভাবে কতটুকু হয়েছে, আপনারা তারা স্যাটিসফাইড কিনা বা কি অ্যাকশন হচ্ছে সেটা বলবেন। পাশাপাশি বলতে চাচ্ছি, আপনারা বিএনপিকে এই মুহূর্তে কি হিসাবে দেখছেন, মানে সহযোদ্ধা নাকি সরকার নাকি ভবিষ্যতের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী? প্রথমত হচ্ছে আমি কিছু জায়গায় ভাইয়ের সাথে রেসপেক্টফুলি আমি দ্বিমত করব আর কি। সেটা হচ্ছে মানে হবিগঞ্জের যে ঘটনাটা, কিংবা ধরেন সিলেটে হয়েছে আমাদের সাথে, এবং হবিগঞ্জ সিলেটের পরে কুড়িগ্রামে, শরীয়তপুরে বেশ কিছু জায়গায় আমরা দেখলাম হবিগঞ্জের আসলে এরকম কথা বলছিল। ওইখানে আসলে ওই যে সকালের প্রোগ্রামে জিকে গৌসের যে বেশ কিছু বিষয়, এগুলো নিয়ে আমরা বলেছিলাম যে এইগুলো একই সাথে বিএনপির জন্য এগুলো মানে খারাপ একটা দুর্নাম বয়ে নিয়ে আসবে, খারাপ সময় নিয়ে আসবে, সো এগুলো থেকে যেন সে বের হয়। তো ফলশ্রুতিতে হবিগঞ্জে যেটা, সেখানে তার একটা বাহিনী আছে, মোটামুটি 30, 40, 50 জনের একটা বাহিনী, যারা কিছু ছাত্র দলে নাম আছে, কিছু যুব দলে আছে, কিছু শ্রমিক দলে আছে, সব জায়গায়। তারা ব্যাপারটা এরকম না যে ছাত্র দলে হবে মানে সভাপতি সেক্রেটারি লিডারশিপে চলে, এমন না যে যুব দলের সভাপতি সেক্রেটারি লিডারশিপে চলে, তারা জিকে গৌসের লিডারশিপে চলে। এই বাহিনীটার একটা ছেলে আছে যে ধরেন মাদকের বিষয়টা নিয়ন্ত্রণ করে, একটা ছেলে আছে জলমহলের বিষয়টা নিয়ন্ত্রণ করে, একটা ছেলে আছে প্রশাসনের বিষয়টা নিয়ন্ত্রণ করে, এইরকম। এখন দুঃখজনক যেটা, আমরা প্রোগ্রাম করে যখন চলে যাচ্ছিলাম, এই যে হামলাটা করা হলো, আমাদের ওইখানে হামলার সময় বেশ কয়েকজন রক্তাক্ত হলো। যেই ভাই আলিফ আমাদের, ওর চোখটাতে যখন রডটা লাগে, ও নাসির ভাইয়ের গাড়ির সামনে দাঁড়ানো ছিল। তো যখন লাগলো, এই হামলার সময় এই 7-8 জন খুব গুরুতর আহত হওয়ার পরে আমি তাদেরকে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে সদর হাসপাতালে, আমি নিজে ছিলাম ওইখানে। তো দেখি হাসপাতালের গেইটে ওরা আবার গিয়ে দাঁড়ায় গেছে, আমাদেরকে হাসপাতালে ঢুকতে দিবে না। কেন ঢুকতে দিবে না? কারণটা হচ্ছে সদর হাসপাতালে যে আমরা ট্রিটমেন্ট নিই, আমাদের এভিডেন্স আসবে, ওই এভিডেন্সের ভিত্তিতে আমরা মামলা করবো, সো সদর হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়া যাবে না। এমনকি প্রাইভেট হাসপাতালে আমরা যারা গুরুতর 2 জন ছিল তাদেরকে যখন পাঠাইতে গেছি, ওইখানেও ভর্তি নেয় নাই। আমার আলিফকে প্রায় 3 ঘন্টা, প্রায় 3.5 ঘন্টা পরে গিয়ে সিলেটে ভর্তি করা হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজে, এবং ইতিমধ্যে তার যে চোখে রক্তক্ষরণ হয়েছে, ওইখানে ডক্টর নেওয়ার সাথে সাথে বলে দিচ্ছে ও হয়তো আর দেখতে পারবে না, কালকে সকালবেলা ওকে ঢাকায় ন্যাশনাল আই ইনস্টিটিউটে নিয়ে যান।
ঢাকায় আনলাম, ওই দিনে অপারেশন হইল, সেখানে বলল যে একটা আইসাইট তো চলে গেছে, আরেকটা যেন না যায়, এই জন্য পারলে দেশের বাইরে নেন। আমরা এখন ওইটাতে যাইতেছি। এখন আমাদের আসলে এর পরের দিন ওইখান থেকে ধরেন ওইখানে তাদের ভাষা অনুযায়ী নাসির ভাইয়ের কিছু শব্দ, কিছু বাক্য যেগুলো অপ্রত্যাশিত, তারা অ্যাকসেপ্ট করতে পারতেছে না। এখন আপনি কথার বিপরীতে কথা বলেন, এটা খুব স্বাভাবিকভাবেই যদি এরকম মনে হয়, আমরাও তাকে বলবো যে আপনি এই বিষয়গুলো সচেতনভাবে শব্দ বাক্য চয়ন করেন, কিন্তু কথার বিনিময়ে তো এইভাবে রক্তাক্ত হামলা হইতে পারে না, চোখ তুলে নেওয়া হইতে পারে না। এক, সেকেন্ডলি পরের দিন যখন আমরা সিলেটে গেলাম, নাসির ভাই ওই প্রোগ্রামে নাই, আমি এবং ডক্টর মাহমুদা মিতু এমপি, ডক্টর আতিক মুজাহিদ এমপি, আমরা তিনজন শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি সিলেটের গোলাপগঞ্জে। সেখান থেকে যখন ব্যাক করি, হঠাৎ করে 20-30 জনের এরকম একটা বাহিনী, যেখানে কিছু ছাত্রদল, কিছু শ্রমিক দল, কিছু যুবদল ছিল, তারা মিলে কিভাবে হামলা করেছে আপনার ভিডিও দেখেছেন। আমার গাড়ির 3 পাশে গ্লাস পর্যন্ত ভেঙে গেছে, এবং ধরেন একটা গ্লাস ভাঙার পরে ওই ফাঁকা জায়গা দিয়ে যে আরেকটা ইট আসে তাহলে সরাসরি মাথায় লাগবে, কারণ সিটে মাথাটা আমাদের উপরে থাকে। এই অবস্থা হয়েছে। এবং পরের দিন আমরা যেটা দেখলাম, ওইখানে কিন্তু নাসির ভাই ছিল না, তাহলে ওই যুক্তিটা খাটে না। এবং পরের 2টা ঘটনা খুবই দুঃখজনক, হয়তো ভাইও দেখছেন। কুড়িগ্রামে এটার প্রতিবাদ একটা মিছিল হচ্ছিল, কুড়িগ্রাম এনসিপি করতেছিল, আরেক পাশ থেকে একটা ছোট রাস্তায় বিএনপির আমাদের কিছু নেতৃবৃন্দ লাঠি সোটা নিয়ে এসে রক্তাক্ত হামলা করলো। এবং শরীয়তপুরে আপনি দেখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক ইমরান নাজির, ও আমাদের এনসিপিতে জয়েন করেছে, ও আমাদের 5ই আগস্টের প্রোগ্রামে, সরকারি প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, সদর উপজেলা বিএনপি সেক্রেটারি মারতে মারতে তাকে অডিটোরিয়াম থেকে বের করে দিয়েছে। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন যে এই ঘটনাগুলো তোমরা দেখছি বা প্রকাশ পাইছে, কিন্তু আমরা তো আজকে বিরোধের জায়গাটায় আছি। আপনি এই ঘটনা সব সত্য মনে করেন, আমরা পত্রিকান্তরে পাইছি, নানানভাবে পাইছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এইটা তো একটা বিরোধের কারণে, সেই বিরোধটা আসলে কোথায়? কি রাজনৈতিক আদর্শে, নাকি ক্ষমতার রাজনীতিতে, নাকি জুলাইয়ের পর রাষ্ট্র কিভাবে পুনর্গঠন করা হবে, সেটাই মূল প্রশ্ন। না, এখানে আপনার তৃতীয়টা কিছুটা প্রাসঙ্গিক, বাট বিরোধের জায়গা যেটা খুব স্বাভাবিকভাবেই, আমি যেটা বললাম, বিএনপি তো লম্বা সময় ধরে রাজনীতি করে এসেছে, এবং এই দ্বিদলীয় রাজনীতির আরেক পাশে তখন আওয়ামী লীগ ছিল। তো স্বাভাবিকভাবেই যে কালচারটা ছিল, কখনো এইভাবে কঠোর সমালোচনা নাম ধরে প্রকাশ্যে ধারাবাহিকভাবে বলে যাবে, এত বাধা দেওয়ার পরেও, আঘাত করার পরেও, হুমকি দেওয়ার পরেও, ভয় দেখার পরে, এটা কিন্তু হয় না এতদিন। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় এই কথাটা বলে গিয়েছি। আমি এটা মনে করি যে কিছুটা ভীতি তৈরি করা বলেন, কিছুটা কণ্ঠরোধ করা বলেন, এই কঠোর সমালোচনা কিছুটা নামিয়ে আনা বলেন, এই জায়গা থেকে এলাকা বেসিসে এগুলো হয়েছে। যেইখানের স্থানীয় নেতৃবৃন্দ এই ধরনের অ্যাগ্রেসিভ, এগুলো হজম করতে পারে না, পুরাতন কালচারে অভ্যস্ত, তারা তাদের জায়গা থেকে এটাকে অ্যাকসেপ্ট করে না, বরং হামলা করেছে। এবং আমি সত্যি কথা বলতে কি, ভাইয়ের সাথে আমি যে জায়গাটাতে একটু দ্বিমত করি পোলাইটলি, সেটা হচ্ছে এখানে যদি বিএনপির উপরের ধরেন সমর্থন নাই, কিন্তু গ্রিন সিগন্যাল বা নীরব সমর্থন যদি না থাকতো, তাহলে তো বিএনপি এটার প্রতিবাদ জানাইতো। তাহলে তো যেই ছেলেটা সবগুলা বাদ দিলাম, আমার উপরে হামলা বাদ দিলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা বাদ দিলাম, যে আলিফের চোখে হামলা করে চোখটা চিরতরে নষ্ট করে দিল, তাকে যদি গ্রেফতার করা হইতো, তাও তো আমরা মানতাম যে ঠিক আছে, বিএনপি আমাকে জাস্টিস দিবে। কিন্তু এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয় নাই, অথচ উল্টা তারা যে মিথ্যা মামলা দিয়েছে, আমরা নাকি ফোন চুরি করতে গিয়েছি, আমাদের যারা ছেলেপেলে তারা এলাকায় থাকতে পারতেছে না, পুলিশ তাদের বাড়িতে বাড়িতে তাদেরকে খুঁজতে যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা মনে করি, এই যে আমরা আমাদের ভয়েসটা রেইজ করছি, আমরা যে বিভিন্ন যে বিষয়গুলো জনগণের বিরুদ্ধে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে যে কথা বলছি, ওই ভয়েসটাকে কন্ট্রোল করার জন্য এটা একটা চেষ্টা। আমরা বিএনপিকে তখন বলতে পারবো যে তাদের দলীয়ভাবে এটাতে সায় নাই, যদি আমরা দেখি যে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, যদি আমরা দেখি যে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে একবার যদি নিন্দা জানানো হইতো, তাহলে হইতো। এখন আমরা তো আমাদের জায়গা থেকে, আমরা দেখেন আমাদের রাজনীতিটা হচ্ছে এই পরিবর্তন, সংস্কার, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আমি যদি ওই কথা না বলি, তাহলে তো আমার নতুন রাজনীতি করার দরকারই নাই, নতুন দলেরই দরকার না, আগে যা ছিল তা দিয়েই তো হইতে পারে। আমার পার্থক্যের জায়গাটা, আমি মনে করি এটা আইডিওলজিক্যাল ডিবেটে। আমি মনে করি আমরা চাই যে ৭১-এর চেতনাকে অব্যাহত রেখে আমরা এগিয়ে যেতে। সাজিদদের মনে ওদের চিন্তা চেতনা যে একটা, যে না, এটা দিয়ে বাংলাদেশ চলে না, সুতরাং এইটাকে পরিবর্তন করে নতুন একটা কনস্টিটিউশন, মানে সংবিধান, যেটা যার মাধ্যমে দেশটা চলে, এইটা আমরা করব। আমরা পরিবর্তন চাই, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। আমাদের টার্গেট কিন্তু, আমারও যে টার্গেট, আপনারও যে টার্গেট, সাজিদার বিএনপিরও যে একই, যে আমরা পরিবর্তন করব। এখন এখানে কনফ্লিক্টে আমি দেখি যে পদ্ধতি নিয়ে, মেথড নিয়ে আপনি কোন ওইতে করবেন। আমি বলছি যে এইটা আমি কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাব, এর দিয়ে কোনো আমার আপত্তি নেই। সাজিদও চাই কেয়ারটেকার গভর্নমেন্টে ফিরে যাবে,
যাতে জনগণের ভোটের অধিকারটা প্রয়োগ করতে পারে। এখন আমি বলি এটা সংবিধান সংশোধনের মাধ্যমে করব, সে বলছে না, টোটাল আমূল সংবিধান সংশোধনটা করেই আমরা করব। ডিফারেন্সটা কিন্তু এখানে, অথচ আমার টার্গেটের সাথে কিন্তু দ্বিমত নাই। কিন্তু না, টার্গেট যদি দ্বিমত নাই বলতেছেন, টার্গেট তো আমরা জানি যে নির্বাচনের আগে দল মত নির্বিশেষে সব একটা জায়গা আসলেন, সেটা কি যে গণভোট হবে। হ্যাঁ, গণভোট হবে এবং গণভোটের আলোকে জুলাই সনদের বাস্তবায়ন হবে এবং সেই হিসাবে সংস্কার কমিটি হবে, সংস্কার পরিষদের সদস্য হিসেবে ওত নেবে, ওখানে সার্ভিসটা নিল, আপনারা নেন নাই। না, আমি আপনার কথা শেষ। এটা কি আপনি মনে করেন যে মানে বিষয়টা কিভাবে? না, এখানে একটু কনফ্লিক্ট আছে। আমি মনে করি আজকে আমাদের সাথে এনসিপির সাথে যেই ডিবেটটা হচ্ছে, এর জন্য আপনি মূল দায়ী হলো ইন্টারিম গভর্নমেন্ট, মূল দায়ী। কারণ আপনাকে বলি, সার্জিদ গিয়েছিল কারণ আমরা আমাদের উপরে সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে একটা টিম গিয়েছে। আপনি কি হয়েছে যে আপনি একটা সহজ হিসাবটা করেন, এই যে আমাদের মধ্যে মানে আমরা একটা তালগোল পাকাইয়া দর্শকদেরকে বা আমরা নাগরিকদেরকে আমরা বিভ্রান্ত করি। 84টা বিষয়ে আপনার আলোচনা ঐক্যমত হয়েছেন আপনি, যে 84টা বিষয় আমরা বাস্তবায়ন করব। আরো অনেকগুলো বিষয় বাদ গেছে। এর মধ্যে আপনি 30টা বিষয়ে ঐক্যমত, কারো কোনো দ্বিমত নেই, এগুলো বাস্তবায়িত হবেই। ওকে, আবার আপনি এখানে কি কাজটা করেছেন আপনি দেখেন, আপনি বলছেন 30টা বাস্তবায়ন করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই 84টার মধ্যে। আবার আপনি ওই যে জুলাই সনদে আপনি কি উল্লেখ করে গেছেন উপরে স্টার্টিংয়ে, যে 1 থেকে 47 নম্বর পর্যন্ত সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। তা আমার মেজর কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্টগুলি, চেঞ্জগুলি, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আমার এই 47টার মধ্যে আছে, আমার প্রধানমন্ত্রীর ক্ষমতা 47-এর মধ্যে আছে, আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ব্যালেন্স এই 47টার মধ্যে আছে, আর্টিকেল 70 সংশোধন এর মধ্যে আছে, আভারজ আমি করবো এর মধ্যে আছে, প্রধান বিচারপতি নিয়োগ আমার এটার মধ্যে আছে, নির্বাচন কমিশন নিয়োগ এটার মধ্যে আছে। তাহলে আমি তো আগে ঐক্যমত হয়েছি যে আমি এইটা করব। আচ্ছা, আপনার কাছে আমি একটু বলি, সংকটটা তৈরি হয়েছে কোথায়, এবং এই যে জুলাই সনদ চ্যাপ্টার যেটাকে আমরা স্বাক্ষর করেছিলাম সবাই মিলে সংসদ, যদিও সার্জিদরা করে নাই প্রথম দিন, পরে তারা আফটার ইলেকশনের পর মানে করেছে। কি হয়েছে, নোট অফ ডিসেন্ট বলে একটা কথা ছিল, যে এই 30টার বাইরে তো এনসিপি কোনোটায় আপত্তি দিয়েছে, বিএনপি আপত্তি দিয়ে, জামাত দিয়ে, অন্য দল বলা আছে ওখানে। নোট আপনি যদি দেখেন আমার কাছে যে থাকে, যে রাজনৈতিক দলগুলি নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথাটা উল্লেখ করবেন যে নোট অফ ডিসেন্ট, জনগণ যদি রায় দেয় তারা সেটা বাস্তবায়ন করবে। এইটার উপরে কিন্তু এইটা সহ কিন্তু গণভোটের সিদ্ধান্ত হলো। কিন্তু 23 দিন পর যখন জুলাই আদেশটা জারি হলো, উইদাউট এনি কনসার্ন, কারোর সাথে আলাপ করেনি, করে সেখানে তারা নোট অফ ডিসেন্টকে সম্পূর্ণ অ্যাভয়েড করলেন, এটার কোনো উল্লেখই নাই, করে তারা বললেন গণভোট। সংকটটা তো তৈরি হয়েছে এখানে, এছাড়া তো আর আমি কোথাও সংকট দেখি। আচ্ছা, আপনার কাছে আসবো, আমি একটু সার্জির কাছে। আপনি তো শুনলেন যে মোশাররফ, এবিএম মোশাররফ কি বলল, এই যে গণভোটের আলোকে গণভোট ফাইনালি হওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু ওনারা এখন সেই নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আসছে, মানে এগুলা কি আপনাদের বিরোধের মধ্যে বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত কিনা? প্রথমত হচ্ছে এই সংবিধান সংস্কার কমিশনে সকল রাজনৈতিক দল আলাপ আলোচনা করলো, প্রায় 1 বছরের মতো একটা আলাপ আলোচনা। খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের আদর্শ চিন্তা, তাদের ধরেন এজেন্ডা ভিত্তিক কিছু জায়গায় পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রথম কথা হচ্ছে, আমি অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে মানুষ অভ্যুত্থান আসলে কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য করে নাই, এনসিপিও না, জামাতও না, বিএনপি না। মানুষ অভ্যুত্থানটা করেছে এতদিনের যে জুলুম নির্যাতন, এটা যেন শেষ হয়। এই শেষটার জন্য পলিটিক্যাল মানুষরা যদি শুধু নেমে আসতো, অভ্যুত্থান সফল হইতো না। এখানে সকল ধর্মের, বর্ণের, জাতির, পেশার, শ্রেণীর সাধারণ মানুষ নির্বিশেষে তারা নেমে এসেছিল। এখন তারা এই যে পরিবর্তনটা চাচ্ছে, সিস্টেমগুলোর যে সংস্কারটা চাচ্ছে, আমরা তো দিন শেষে এর পরবর্তী যখন আমরা এই সংস্কার রোডম্যাপটা করি, আমরা যখন কি কি বিষয় ঠিক করবো এটা যখন করি, এটা তো একটা দলের চাওয়া পাওয়ার উপর নির্ভর করতে পারে না। ধরেন আমি 84টা আমি এখানে এই ধরনের সংশোধন এনেছি বা সংস্কার এনেছি, এই 84টার মধ্যে আমার এনসিপির 5টা নোট অফ ডিসেন্ট থাকতে পারে, বিএনপির 10টা থাকতে পারে, জামায়াতেরও 5টা থাকতে পারে। কিন্তু আমাকে জনগণ যখন ভোট দিল, ভোট দিয়ে আমি ক্ষমতায় গেলাম, তারপরে আমি আমার এই যে দলীয় নোট অফ ডিসেন্ট, এটা তো পুরো দেশের উপরে, জনগণের উপর, রাষ্ট্রের উপরে চাপাই দিতে পারি না। লেয়ার 1। লেয়ার 2 হচ্ছে
আমরা জনগণের সামনে এই রোডম্যাপগুলো উপস্থাপন করলাম, জনগণ অধ্যাদেশগুলো দেখলো, এরপরে যেই জনগণ 50% আপনাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দিল, 212টা আসন দিয়ে আপনাকে সরকার বানাইলো, ওই জনগণই তো 70% ভোট দিয়ে এই সংস্কারগুলো করতে বললো। তাহলে কাগজপত্রে কি ছিল এটা পরে আলাপ। জনগণ প্রশ্ন বুঝা না বুঝে এটা একপাশে রাখেন, জনগণ এইটুকু বুঝেছে যে আমি হ্যাঁ ভোট দিলে সংস্কার হবে, সিস্টেমগুলো ঠিক হবে, এইটুকু। আর না দিলে আগে যা ছিল তাই থাকবে, এইটুকু জনগণ বুঝেছে। আমরা জনগণকে যতটা বোকা মনে করি আমরা রাজনীতিবিদরা, অতটা মানুষ এত বোকা না। মানুষ ওইটুকু বুঝে, কারণ প্রত্যেকটা দিন তাকে প্রত্যেকটা সিস্টেম ফেস করতে হয়। আমি হাসপাতাল বলি, বাজার বলি, আমি সরকারি অফিস আদালত বলি, প্রত্যেকটা জায়গায়। তো এই যখন সামগ্রিকভাবে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিল, এখন আমরা পরে কি দেখলাম, কয়েকটা জায়গায় এটাকে আমি প্রতারণা শব্দটা বলেছিলাম। কেন বলেছিলাম? আসলে খুবই দুঃখজনক জায়গা থেকে। কারণ যখন অধ্যাদেশগুলো আসলো, বিএনপি ওই অধ্যাদেশগুলো শুধু ক্লিয়ার করলো যেটা যে কোনো সরকার আসলে ক্লিয়ার করতো, কিন্তু যেই অধ্যাদেশগুলোর মানে সবচেয়ে বেশি আইনে পরিণত হওয়ার প্রয়োজন ছিল, যে অধ্যাদেশগুলো নিয়ে বিগত 16-17 বছর ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা মানুষ বলেছিল আমার এই প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা লাগবে, স্বায়ত্তশাসন লাগবে, এই প্রতিষ্ঠানগুলোর জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে, ওই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হয়েছে। আমি শুধু শেষ করি একটু। যেমন আপনি দেখেন গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে, আপনি দেখেন দুদকের অধ্যাদেশ বাতিল করা হয়েছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে, পিএসসি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এবং বিএনপি বললো কি যে ভালোভাবে এনে ওইটা আরো জনগণের উপযোগী আমি করবে। সম্পূরক প্রশ্নে আপনাকে করব, তার মানে আপনি এখন মাঠে গেলে আপনি কি এই প্রশ্নগুলোর সম্মুখীন হন যে তোমরা বলছিলে কি ইলেকশনের আগে, আর এখন করছো কি তোমরা, যে গণভোটের আলোকে বাস্তবায়ন করছো না, এগুলো এই প্রশ্নের মুখে আমি ওইটাতে আসছি। মানে ব্যাপারটা হচ্ছে কোন জায়গাটাতে, যখন তারা বললো যে তারা এর চেয়ে ভালোভাবে এসে উপস্থাপন করবে, আমরা একটা অলরেডি এক্সাম্পল পেয়ে গিয়েছি, গুম অধ্যাদেশের এক্সাম্পল। এটা যখন আমার সামনে আসে, এটার সাথে আপনি আমাকে বলেন আওয়ামী লীগের আমলে তাদের যে আইন ছিল কোনো পার্থক্য আছে? যেই পুলিশ বাহিনী দিয়ে আপনি গুম করাবেন, সেই পুলিশ বাহিনীকে আপনি দায়িত্ব দিচ্ছেন তদন্ত করার, সেই পুলিশ বাহিনী মামলা নিবে, তাহলে ওই পুলিশ বাহিনীর ওই সামর্থ্য কিভাবে তৈরি হবে, বা ওইটা কোনোদিন করবে কিনা সে নিজের বাহিনীর বিরুদ্ধে তদন্ত করবে? ওই পুলিশ বাহিনীর সাধারণ পুলিশরা কিভাবে অন্য একটা ফোর্সের বিরুদ্ধে, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, র্যাব বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করবে? এই সক্ষমতা বাংলাদেশে কখনো হবে না। আমি আসছি, একটু শুধু অ্যাড করে নেই। তো সেই জায়গা থেকে বিএনপি যখন এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আইনে পরিণত করলো না, তখন আমার মনে হয়েছে আমি প্রতারিত হয়েছি একজন নাগরিক হিসাবে। দ্বিতীয়ত, যখন এই গণভোটের যে রায়, ওই জায়গায় জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে আমরা যখন দেখি বিএনপি যেগুলো 31 দফাতে আছে, ধরেন পৃথক সচিবালয় বিচার বিভাগের 31 দফাতে আছে, সংবিধান সংস্কার 1 নম্বর দফাতে আছে, যখন আমরা গিয়ে শুনি সংসদে বলা হচ্ছে যে এই গণভোটটা তো অসাংবিধানিক, একজন এমপি বলছে এটাকে তো অবৈধ বলা উচিত, কেউ বলছে যে আমরা কখনো সংবিধান সংস্কার সম্ভব না, সংশোধন সম্ভব, তখন তো আমাদের মনে হয় একজন নাগরিক হিসেবে আমরা প্রতারিত হয়েছি। ওই জায়গাটাতে আমাদের এই বিরোধটা বেড়ে যায়। এটা দল দলের বিরোধ না, এটা হচ্ছে জন আকাঙ্ক্ষার যখন বিপরীতে বিএনপি হাঁটা শুরু করে, আমরা বিরোধী দল হিসেবে বলেন, একজন নাগরিক হিসেবে বলেন, আমাকে জনগণের পক্ষে হাঁটতে হবে, ওটার বিরোধিতা করতে হবে। আবার আমি আপনার কাছে ফিরবো। আমি এবিএম রহমানের কাছে এই কথাটা বলতে চাই, এই যে গুম অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ যেগুলো বাতিল করা হলে বলা হলো শক্ত মজবুত করে আনা হবে। প্রশ্ন হচ্ছে আপনাদের কিন্তু সংসদে 2/3 মেজরিটি অলরেডি আছে। 2/3 মেজরিটি থাকলে আপনার কার দিকে তাকাইতে হয় না, সেক্ষেত্রে বারবার অ্যামেন্ডমেন্ট করার সুযোগ থাকে। তো ওই অধ্যাদেশগুলোকে যদি ওই সময় আইনে নিয়ে আসতেন এবং পরে তো অ্যামেন্ডমেন্ট করার সুযোগ থাকতোই, এই যে আনলেন না, না জনগণ হতাশ হইল কিনা, কিংবা আপনারা যে আনলেন না, এখনও আনলেন না, তাতে জনগণ আশাবাদী হওয়ার সুযোগ এখনো আছে কিনা? 3 নম্বর প্রশ্ন, এই যে বাস্তবায়ন হলো না এগুলো এখন পর্যন্ত, মাঠে গিয়ে আপনি কোনো প্রশ্ন ফেস করেন কিনা যে জনগণকে বলেছিলেন কি, এখন হচ্ছে কি না? এখানে একটা কথা সারজিদ আলম বলেছে যে গণভোটে 69% হার পক্ষে ভোট দিয়েছে। গণভোটকে এখানে দেখেন আপনি বাংলাদেশের আপনি দীর্ঘদিন পর্যন্ত আইনজীবী, তারপর আপনি এই গণমাধ্যমে দীর্ঘদিন আপনি ফেস করছেন, আপনি দেখবেন বাংলাদেশে এইটা নিয়ে এই 4টা গণভোট হয়েছে। আপনি যদি দেখেন জিয়াউর রহমান সাহেবের আমলের গণভোট, আপনি জিয়াউর রহমানের অনুষ্ঠিত 19 দফা কর্মসূচি সমর্থন করেন কি করেন না? ইয়েস অর নট? আপনি এরশাদ সাহেবের এই দীর্ঘদিনের শাসন আপনি সমর্থন করেন কি করেন না? ইয়েস অর নট? আপনি 92-তে যেটা হয়েছে খালেদা জিয়ার আমলে কনস্টিটিউশনাল ওইটা হলো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে আপনি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাবেন কেন? ইয়েস অর নট? এবার আপনি দেখেন, আমরা যদি বলি এখন, বা আমি যদি ব্যক্তি হিসাবে বলি, ইন্ডিভিজুয়াল ম্যান হিসাবে,
যে 4টা প্রশ্ন আপনি করলেন, 3টা হলো কনস্টিটিউশনাল, 4টা নাম্বার হলো কি, যে আপনি যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, বলছেন রাজনৈতিক দলগুলি যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে এই নোট অফ ডিসেন্ট উল্লেখ করে সে অনুসারে তার কর্মসূচি বাস্তবায়ন করবে। এই হানা ভোট আপনি জনগণ কোনটার পক্ষে রায় দিয়েছে? বিএনপিকে তো 4 নম্বরের এইটার উপরে বিএনপির একটা জোট ছিল, অন্যগুলোও ছিল, এটা নিয়ে এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে, অ্যান্ড বিএনপিকে ভোট দিয়েছে 51% মানুষ, তার জোটকে দিয়েছে আরো 5%, 56%। এখন আপনি 56% যেটা ইন্ডিভিজুয়াল